সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল, যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের হিয়ারিং এর সময় দেয়নি, দীর্ঘ সময় ধরে দেয়নি। সুপ্রিম কোর্ট কতগুলো যেহেতু তালিকা দেয়নি, এসএসসি অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিল ওএমআর টেম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, এইরকম ৩-৪ প্রকারের যারা আছে তারা টেন্টেড। পরবর্তীকালে অনেকগুলো রিভিউ পিটিশন হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল, সেখানে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশনকে খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দে আর টেন্টেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে না, বাকিরা বসবে। কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে ২ তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে, তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো। একটা হচ্ছে নির্বাচিত সরকার, যে সরকার বেকারদের কর্মসংস্থান, স্বচ্ছতা, সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে, সে 1804 হোক আর যাই হোক, একটা চাকরিও কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না। আজকে গোটা ভারতবর্ষ দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগী হন বা অভিযুক্ত হন, সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগী। কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে, আবার অনেকে স্ত্রীর গয়না, মায়ের গয়না, গরু বাছুর, জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা যদি দাগী হয়ে থাকেন, হয়তো দাগী সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর, যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম, আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরি চোর। এবং যেহেতু এসএসসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি, এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন, তাই সম্পূর্ণ দায়ভারটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায়। দ্বিতীয়ত, এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল, যে কারা ওএমআর টেম্পারিং এ পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে, কারা র্যাঙ্ক জাম্পিং এ পেয়েছেন, কারা আউট অফ প্যানেল পেয়েছেন, কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন, তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই। এর মধ্যেও জাগলারি আছে, সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে। তৃতীয়ত, এই যে এসএসসির এক্সাম 7 তারিখে হওয়ার প্রস্তুতি চলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও 1400টা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয়, অ্যাপ্লাই করতেই পারে, অনলাইন পোর্টাল খোলা আছে। অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে? অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর, এসএসসি। তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেও, ভাই এখানে আনো না, এগুলো রাখো সেখানে, এ বাতিল করেছে। তাই স্বাভাবিকভাবে পুরো বিষয়টা একটা অসহ্য। বলছি, জীবন কৃষ্ণ সাহাকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য 75 জন টাকা দিয়েছে, এটি এটা খোঁজ পেয়েছে, জীবন কৃষ্ণ সাহাকে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য 75 জন টাকা। আমি সংখ্যাটাকে বলবো না, জীবন কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল, এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল, এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা
সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরো যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই, তৃণমূলের পঞ্চায়েত। এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নান্টু, ওপাশে মোহনপুরের কালীপদপতি, অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা। এরা সব এজেন্ট ছিল। এরা 1 লাখ 2 লাখ করে রেখে দিয়েছে, কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে। সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট। সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে 63 বার বলেছে অভিষেক। তো প্রমাণিত সত্য। মূল টাকা 80% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে। মুখ্যমন্ত্রী চোর, তার সরকার চোর। যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে, এসআইআর নিয়ে, তাদেরকে বলবো চাকরি চোর, গদি ছোড়। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।